ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজনীন মুনি, নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সবার দৃষ্টি কোটা আন্দোলনের দিকে, কিন্তু এর বাইরে অনেক সংকটে আছে, নানা ধরনের সংকটে আছে দেশ এবং জনগণ। তার বাইরে দেশ জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি, রেস্তোরাঁ, সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প, শিল্প কলকারখানা সর্বত্র একই অবস্থা। রাজধানীর অনেক এলাকায় বাসাবাড়িতে দিনভর চুলা জ্বলছে না, অনেক এলাকায় মধ্যরাতে চলছে রান্নার কাজ। গত মে মাসের শেষে সামিটের মালিকানাধীন এলএনজি টার্মিনালটি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এলএনজি সরবরাহ কমে যায় এবং গ্যাস সংকট শুরু হয়, যা এখনও চলছে। এদিকে গ্যাসের অভাবে চাহিদার অনুপাতে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। জ্বালানির অভাবে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোও পুরোদমে চালানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। তবে রাজধানীর চাইতে আরও খারাপ অবস্থা বিভাগীয় শহর এবং গ্রামাঞ্চলে। দেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উন্নয়নে গত 27 বছরে 23টির মতো মাস্টার প্ল্যান এবং নীতি গ্রহণ করেছে সরকার। এর মধ্যে একটি হচ্ছে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান 2023 প্রণয়ন। সমন্বিত এই মহাপরিকল্পনায় দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় আমদানিকৃত এলএনজির উপর নির্ভরশীলতা বাড়ানো হয়েছে, যার সমালোচনা করে সংশ্লিষ্টরা বলছেন এলএনজি আমদানির উপর নির্ভরতা বাড়ানো হলে তা দেশের জ্বালানি খাতের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে দেখা দিতে পারে। বর্তমানে দেশ জুড়ে যে গ্যাস এবং বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, তার জন্য এলএনজির নির্ভরতাকে দায়ী করছেন তারা। বিশেষজ্ঞদের বিরোধিতার মধ্যেও দেশে আরও দুটো মহেশখালী এবং পায়রায় এলএনজি টার্মিনাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে সরকার, তা কতটা আসলে যৌক্তিক? দেশে গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে অচলাবস্থা কাটবে কবে এবং কিভাবে? তেল গ্যাস অনুসন্ধানেই বা কতটা এগুলো বাংলাদেশ? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকির জয় এমপি, আছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন এবং আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ আহমেদ। আমরা একটু অন্য আলোচনায় আছি আজকে। দর্শক, আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে আছেন। অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি শুরুই করতে চাই অধ্যাপক ডক্টর ইজাজ আহমেদকে হোসেনকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর ইজাজ হোসেন, যে পরিস্থিতি আসলে গ্যাসের চলছে, গেল শীতের সময়ও আমরা তীব্র একটা সংকটের মধ্যে দেখেছিলাম এবং তখন জ্বালানি প্রতিমন্ত্রী বলেছিলেন নসরুল আহমেদ বিপু যে জোর নাগাদ এই পুরো সংকটটা শেষ হয়ে যাবে। এখানে গ্যাসের সংকটের চেয়েও বেশি হচ্ছে পরিচালনের যে সংকট তৈরি হয় তীব্র শীতের কারণে, সেই কারণটাই তখন দেখানো হচ্ছিল। এখন তো তীব্র গরম, মানে সেই কারণ দেখানোর কোনো রকমের সুযোগ নাই। গ্যাসের এত তীব্র সংকটের কারণ কি? ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন যে আমাদের মন্ত্রী মহোদয় বলেছে যে জুনের মধ্যে কেটে যাবে, আমি ঠিক শিওর না যে আপনি ওইটাকে ঠিক মতো কোট করছেন নাকি। কারণ উনি যেটা বলেছেন, অবশ্য মোহাম্মদ হোসেন ভাই আছেন, উনি কারেক্ট করবেন, যে আমাদের সব কিছু স্বাভাবিক হবে 26 সালে গিয়ে। হ্যাঁ, 26 সালের মাঝামাঝি গিয়ে স্বাভাবিক হবে না। উনি বলেছেন যে 26 সালে গিয়ে আমরা নিরবিচ্ছিন্ন দিতে পারবো, একটানা দিতে পারবো, কিন্তু যে সংকট চলছিল সেটার আপাতত সমাধান জোরনাগাদ হবে। সংকটটা হচ্ছে যে এটা কিন্তু দীর্ঘ দিনের সংকট চলছে। দেখেন, আমাদের গ্যাসের যেটা সমস্যা হয়েছে, এটা হয়তো অনেকে খুব ক্লিয়ার না, এটা কিন্তু আমাদের এফএসআরইউর সংকট। যে মানে আমরা যখন যেটা গ্যাসটা তরল হিসেবে আনি, তো ওইটাকে বাষ্পে ওর গ্যাসে তৈরি করতে কনভার্ট করতে হয়। তো ওই যে ফ্যাসিলিটি আপনি যেটা বললেন, যে একটা হচ্ছে সামিটের, আরেকটা হচ্ছে ওটা কাদের জানি, ওটা অ্যাক্সেলারেটর। তো এই দুইটাই আছে। তো এখান থেকে আমরা 1000 MMCFD পেতে পারি। ওইটা এখন একটু ইমপ্রুভ করে 1100-তে গেছে। আর আমাদের নিজস্ব যেটা সাপ্লাই, সেটা কমে 2200-তে এসে গেছে। কিন্তু আমাদের ডিমান্ড এখন প্রায় 4000-এর কাছাকাছি চলে। তা আপনি বুঝতে পারছেন যে আমরা সাংঘাতিক সংকটেই আছি। মানে সেই সংকটের গোড়াটা কোথায়? হ্যাঁ, এই সংকটের গোড়া তো এখন তাহলে বলতে হবে যে আমাদের তাহলে ঠিক সময় আমাদের আরো 2টা এফএসআরইউ করা উচিত ছিল। এটা একদম সিম্পল সংকট আমি যদি বলি, যেটা করা হচ্ছে, যেটা 26-এর মধ্যে আসবে। কিন্তু এটা তো বলা হচ্ছে যে আসলে তরলী গ্যাস আনার ক্ষেত্রে দেশে যে সংকটটা তৈরি হচ্ছে, সেটার অন্যতম কারণ হচ্ছে আমাদের ডলার সংকট, আমরা বাইরে থেকে আনতে পারছি না। এবং সেটা তো আছে, কিন্তু ডলার থাকলেও আপনি এই মুহূর্তে 2200 আর 1100 এর উপরে যেতে পারছেন না। হ্যাঁ, কখনোই।
বাট আমাদের ডিমান্ড ওর থেকে বেশি। তো আপনার ডলার থাকলেও আপনি এটা পারবেন না, এনে আমি আমার পারবেন চাহিদা না। পূরণ কিন্তু করতে পারবো না। এর মধ্যে ডলারের সংকট গেছে, হ্যাঁ, এটা অবশ্য ওনারা কনফার্ম করবে, তীব্র ডলারের সংকট গেছে, ডলারের সংকট এখনো চলছে। আছে। আমি ঠিক জানি না, ওনারা বলতে পারবেন, উনি বলতে পারবেন যে ওনারা এখন কি রেটে ডলার, এখন কিন্তু গ্যাসের দাম মোটামুটি কমেছে, হ্যাঁ। সহনীয়, হ্যাঁ। তো ওনারা বলতে পারবেন বাজারে, যে ওনারা একদম রেগুলারলি কিনছেন কিনা, মানে যতটুকু কিনতে পারেন ততটুকু কিনতে পারেন না। তো অবশ্যই আপনি যেটা বললেন যে এই সংকট রিমালের কারণে যে সাবমিটেড ইয়েটা মানে বিকল LNG ছিল, টার্মিনাল। তাহলে তো বলতে হবে যে ওইটাই সংকট, ঠিক না? তার মানে ওনারা কিনেছেন কিন্তু আনতে পারেন নাই। তো এগুলো কিন্তু সব কিছু বেশ মানে জটিল আকারে হয়ে গেছে। কিন্তু আমরা যেটা হয়েছে যে আপনি যদি একদম মোটামুটি ভালো সিচুয়েশনে যেতে গেলে 26-এর আগে, 26-এর মাঝামাঝি যদি ধরি, 26-এর মাঝামাঝির আগে যদি ডলার সংকটও না থাকে, তাহলে শুধু আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। আর নইলে সেটাও সম্ভব না, অসম্ভব। ইয়েস, একটা বলা যায় যে অসম্ভবই, যে আমরা যে ওই তার মানে আমরা আরেকটা জিনিস বলা দরকার যে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা, এটা কবে আসবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ ওখান থেকে আমরা দুইটাই এসে গেলে 2400-এর মধ্যে পেয়ে যাব, বা 2224-এর মধ্যে পেয়ে যাব। ওইটা কবে আসবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ ওইটা আমাদের গ্যাসের উপরে যে লোডটা কমাবে, হ্যাঁ। তো এটা কিন্তু গ্যাসের যেই ডিমান্ড, এটা ইন দ্য মিন টাইম সরকার বলেছে তারা অনেক খনন করছে, হ্যাঁ, কিন্তু এই খননগুলোর থেকে তো আর ইমিডিয়েট গ্যাস পাওয়া যায় না। আপনি তো জানেন এই খননগুলো থেকে আমরা হয়তো 5 বছরের শেষে হয়তো 500 MMCFD বাড়াতে পারবো, হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্কে কিন্তু মিলে না। তো আমাদের মেইন সমস্যা যে আমরা অঙ্কে এটা মিলাতে পারছি না। এটা আমাদের একটা যেহেতু অঙ্ক মিলছে না, কাজে বলা যাচ্ছে না যে কবে নাগাদ এই সংকট সমাধান হবে। কিন্তু না, আমি যদি ধরেন যে 26-এ আসবে, হ্যাঁ, 26-এ যদি আসবে, ওটা আসবে, ওগুলো কাজ চলছে। আর যদি আমাদের ডলারের সংকট না থাকে, তাহলে 26-এর অ্যাটলিস্ট একটা সময় গ্যাসের সংকটটা এত তীব্র থাকবে না। অনেক ধন্যবাদ। আমি একটু পাওয়ার সেলের কাছ থেকেই জানতে চাই আসলে কি ঘটনা সেখানে। প্রকৌশলী মোহাম্মদ হোসেন আমাদের সাথে আছে, মহাপরিচালক পাওয়ার সেল। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আপনার কাছে যদি আমরা একটু পরিষ্কার হতে চাই যে আসলে সংকটটা এখন কি চলছে, এবং নিশ্চয়ই 2 বছর অপেক্ষা করবে না যে রান্নাবান্না বাদ দিয়ে এখন যে সংকটটা বর্তমানে চলছে সেটা কেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের সম্মানিত আরও 2জন আলোচকের মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচক, যিনি আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটির সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব তানভীর শাকিল জয়। আমার মনে হয় উনি হয়তো এই প্রাথমিক জ্বালানির ব্যাপারে বিস্তারিত উনি বলবেন। আমি যেহেতু বিদ্যুৎ নিয়েই করি, সেটা নিয়ে হয়তো আমার বক্তব্যটাকে সীমিত রাখার চেষ্টা করব। যে আপনার যদি প্রথম যেটা আপনার প্রারম্ভিক যে একটা আপনি বক্তব্য রেখেছেন, সেখানে দুটো জিনিস আসছে। একটা হলো যে আমাদের মাননীয় মন্ত্রীর বক্তব্যটা উদ্ধৃত করে যে বিদ্যুৎ এবং জ্বালানির সংকট, আর দ্বিতীয় হলো যে আমরা লোডশেডিংটা যে পরিমাণে, সেটা এখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল। মাননীয় মন্ত্রী আসলে যেটা তখন গ্যাসের যেটা আমি ওই সময়টাই আসলে গ্যাসের যে সংকটটা ছিল সেটা সাময়িক ছিল, যার কারণে উনি বলছিলেন যে এই শীতটা কেটে গেলে জুন নাগাদে আমাদের এই দুইটা এফএসআরইউ যদি অপারেটিভ থাকতো, অন্ততপক্ষে বিদ্যুতের ক্ষেত্রে আমরা একটা স্বস্তির জায়গায় থাকতাম। কারণ ধরুন আমরা গ্যাস থেকে আমরা গত যে ঈদ উল ফিতরের সময় আমরা প্রায় 8000 মেগাওয়াট আমরা উৎপাদন করতে পেরেছি, এবং পরবর্তীতেও আমরা 7000 6500 মেগাওয়াট আমরা করতে পেরেছি। ফলে দুটো এফএসআরইউ যখন রিমেলে সামিটের এফএসআরইউটা আউট অফ অর্ডার হয়, সেটাই আসলে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে বড় একটা ধাক্কা আমাদেরকে খেতে হয়। এবং ডলার সংকটটা তো বরাবরই রয়ে গেছে, এবং সেটার ফলে আমাদেরকে বিদ্যুতের যে উৎপাদন ব্যয়টাকে গ্রাহকদের যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রাখতে গিয়েও আমাদের যে তরলীকৃত জ্বালানি, যেটা অর্থাৎ যে আমরা এখন ফার্নেস অয়েলটাই মূলত ব্যবহার করি, ডিজেল এখন আর আমরা দিয়ে উৎপাদন করি না। সেই ফার্নেস অয়েলের আমাদের যদিও ক্যাপাসিটি আছে 5000 মেগাওয়াটের বেশি, আমরা এখন ধরুন যে একটা এফএসআরই বন্ধ থাকা সত্ত্বেও
আমরা 5,000 মেগাওয়াট প্লাস আমরা গ্যাস থেকে পাই। কয়লা থেকে আমরা 5,000 মেগাওয়াটের মতো আমরা করতে পারি। 10,000 আমরা যদি এই যে লিকুইড ফুয়েল যেটা, সেটা যদি আমরা পুরো ক্যাপাসিটিতে চালাই, তাহলে কিন্তু লোডশেডিংয়ের যে পরিস্থিতিটা, সেটা গ্রাহকের স্বস্তির মধ্যে থাকবে। আমি একদম বলবো না যে একেবারে লোডশেডিং মুক্ত হবে। যেমন ধরুন আজকেই গত রাত্রে যে পিক আওয়ারে আমাদের লোডশেডিং হয়েছে 500 মেগাওয়াটের মতো। 500-1000 মেগাওয়াট এটা গ্রাহক কিন্তু সহজেই মেনে নেয়, এবং এটা খুব যখন এটা 1000 মেগাওয়াটের বেশি হয়, 1500-2000 যেটা আপনি বলছেন যে ওই যে সামিতের এই সময়, এবং গরমটাও বেশি ছিল। এখন তো গত কয়েকদিন বৃষ্টি বাদলের ফলে টেম্পারেচারটা কমে গেছে, বাট আজ থেকে 15 দিন আগে ভয়াবহ একটা অবস্থা ছিল। তো সেই জায়গাটা গিয়ে আমাদের অবশ্যই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এই ক্ষেত্রে আমাদের আসলে ওই যে এফএসআরইউটা, সামিতের এফএসআরইউ যেটা, সেটা যতক্ষণ পর্যন্ত আপনার অপারেশনে না আসবে, যদি আমাদের এখন যেরকম ধরুন টেম্পারেচারটা সহনশীল, কিন্তু সেটা যদি সেই 38-39 ডিগ্রির মতো যদি আবার হয়, তাহলে কিন্তু আসলে একটু পরিস্থিতি খারাপ হবে। তবে আমরা আশা করি যে এখন যেরকম ধরুন একটা ওয়েদার, সেই ওয়েদারে এখন যে অবস্থা আছে, আমরা বর্তমান যে প্রকৃত উৎপাদন, সেটা দিয়ে আমরা গ্রাহকদেরকে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো একটা স্বস্তির জায়গায়। আমাদের সবচেয়ে কষ্টের জায়গাটা হলো যে আমাদের কিন্তু উৎপাদনের সক্ষমতা আছে, শুধুমাত্র আপনার এই যে প্রাথমিক জ্বালানির স্বল্পতার কারণেই কিন্তু বারবারই আমরা এই প্রশ্নের সম্মুখীন। সেই প্রাথমিক জ্বালানির কাছে তো আপনাদের গ্যাসের কাছে এসে যেতে হচ্ছে, কাজেই সেই জায়গায় আপনি নিশ্চয়তা দিতে চাইছেন যে খুব বেশি সংকটে আপনার পড়বেন না, কিন্তু গ্যাসের যে সংকটের জায়গা এখন তৈরি হয়েছে, তাতে বিদ্যুতের উপর চাপ পড়বে না, সেই আশা আপনি আমাদের ওই যেটা প্রফেসর ইজাজ একটু বলার চেষ্টা করলেন, আমরা এটাকে মাথায় রেখে আমরা যে এই যে ফুয়েল ডাইভার্সিটি করেছি, এটা আমাদের একটা দ্যাট উইল অ্যাটলিস্ট রিলিভ আস ফ্রম দিস ক্রাইসিস। সেটা হলো যেমন ধরুন আমাদের আগামী বছরের শুরুর দিকে নিউক্লিয়ারটা চলে আসবে, সেখানে 1200 মেগাওয়াট একদম সে মার্চ এপ্রিলের মধ্যে আমরা পাবো। সেটা একটা। আরেকটা হলো আমরা এখন ম্যাসিভ আকারে আমরা রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রমোট করছি, যে এখন ধরুন প্রায় 600 মেগাওয়াটের মতো গ্রিডে, যেটা আমাদের দিনের বেলায়, তাতে করে আমি যে এই যে লিকুইড ফুয়েলের যে চাপটা, সেটা হলো আমি ইচ্ছা করলে চালাতে পারি, কিন্তু সেটা কস্টের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো সেটা কিন্তু কাভার দিতে পারতেছি এখন সোলার দিয়ে। এভাবে যদি আমি আরও 1000 মেগাওয়াট, এবং আমরা তো যদিও প্রাইভেট সেক্টরে অনেকগুলো অ্যাওয়ার্ড করেছি, সেগুলো যদি নাও আসে, আমাদের পাবলিক সেক্টরে কিন্তু বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট আসবে। তো সেগুলো আমরা দিনের বেলা কবে নাগাদ, সামনের বছর নাগাদ? ধরুন এখন তো 600 মেগাওয়াটের আছে, আরো 500 মেগাওয়াট আগামী 1 বছরের মধ্যে কমপক্ষে। তার মানে 6 মাস 1 বছর, এবং 2026 সাল পর্যন্ত আসলে যে টার্গেটের ঘটনা আছে, যে সবকিছু আমাদের মধ্যে একটু সহনশীল আসবে, সেই পর্যন্ত হয়তো টেনে টেনে আমাদের যেতে হবে। কিন্তু এখনকার পরিস্থিতি আসলে জনগণ 2 বছর অপেক্ষা করবে নাকি নির্বিচ্ছিন্ন? না, এখনকার পরিস্থিতি আপনাকে বললাম যে সামিতের এফএসআরটা আসলে আপনার হয়ে যাবে, কিন্তু চলে আসছে যে হ্যাঁ, ওটা আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা। তারা বলছে যে আরো 15 দিনের মতো সময় লাগবে, সেখান থেকে বলা হচ্ছে। সেটি ঠিক হলে আসলে হবে কিনা তা আমরা জানি না। তানভীর শাকিল জয়, উনি যেটা বললেন যে উনি যদি আমরা যদি গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করি 8 টাকার মতো, 8-10 টাকা পড়ে, আর যদি ফার্নেস অয়েল দিয়ে করি তাহলে এটা 16 থেকে 20 টাকা পড়ে। এইটা ওনারা কিন্তু যদি ওই টাকাটা দেয়া হয় আর ডলার, তাহলে কিন্তু ওনারা যেটা বললেন আরো 1000 মেগাওয়াট এটা ফুল ক্যাপাসিটি চালাতাম, কিন্তু সেটা তো বেড়ে যাবে, তখন আরেকটা প্রোটেস্ট হবে, অন্য একটা ওনাদের ঘাটতি বেড়ে যাবে। সো এই একটা সমস্যা। এই চেনের মধ্যে আমরা আছি। তানভীর শাকিল জয় আমাদের সাথে আছেন, এমপি। অনেক ধন্যবাদ আপনি সংসদ সদস্য, আপনাদের মাননীয় সংসদ সদস্য আমার সাথে যুক্ত থাকার জন্য। এবং যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, শুরুতে আমি গ্যাসটাই আসলে জানতে চাই, যে একদম মানে রান্নার ক্ষেত্রে সংকটটা তৈরি হয়েছে, এবং রাজধানীতে, যেটা সবসময় ঠিক রাখার চেষ্টা করে সরকার, যে রাজধানীতে সংকট কম হোক, এটির কি আপাতত কোনো সমাধান হবে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং ডিবিসির সকল দর্শককে শুভেচ্ছা। আসলে বর্তমানে যে সংকটটি, সেটি তো এই যে এফএসআরই যে নষ্ট হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো আসলে ঘূর্ণিঝড় রেমালের কারণে হয়েছে। এটাতে তো আসলে মানে কারো হাত ছিল না। এখন এই বিষয়গুলো এফএসআরইটা তো ঠিকও করাতে পাঠাতে হয়েছে সিঙ্গাপুরে, কিন্তু বাংলাদেশে ঠিক করা যায়নি। এবং যে প্রত্যাশা আমাদের ছিল যে আজকে কালকে এটা ঠিক হয়ে যাবে সম্পূর্ণ, সেটিও হচ্ছে না, আরও কিছু কারিগরি ত্রুটি আছে। তবে বাই এন্ড অফ দিস উইক এটা মোটামুটি আমরা আশা করতে পারি
যে এটি ঠিক হয়ে যাবে। যদি ওটা ঠিকও হয় তারপরও বলা হচ্ছে 100 কোটি ঘনফুটের মতো আমাদের থাকবে, জি জি আমি ঘাটতি থাকবে, ওটা ঠিক হলেও ঠিক হলেও ঘাটতি থাকবে, ঠিক হলেও ঘাটতি থাকবে, ঠিক হলে যে মানে সব ঘাটতি পূরণ হবে তা না। যার তবে যেটি আপনি বলছিলেন যে মানে গৃহস্থালী কাজে গ্যাসের যে সরবরাহ যেটির কারণে আসলে মানে পরিবারগুলোর উপর সব থেকে বেশি চাপ পড়ে, সেটিতে হয়তো কিছুটা লাঘব হবে, সম্পূর্ণ কিন্তু লাঘব হচ্ছে না। আর আমাদের বিদ্যুৎ খাত যেহেতু এখানে কস্ট সেভিং এর একটি বিষয় আছে, সে কারণে প্রাইমারিলি গ্যাসের উপরে নির্ভরশীল, এটি সত্য কথা। আমাদের আপৎকালীন ব্যাপারে আমাদের যে ডুয়েল ফুয়েল বা ফার্নেস অয়েল এগুলোর তো একটা ব্যবস্থা ছিল, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এগুলো কন্টিনিউ করা সম্ভব নয়। আরেকটি বিষয় হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই সকল কারণে তো জ্বালানি পরিস্থিতি কিন্তু অস্থিতিশীল হয়ে আছে এখন। আজকে হয়তো আপনি বলছেন যে গ্যাসের দাম কম আছে, আবার দেখবেন 7 দিন পরে আবার বেড়ে গেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আছে। যেমন আজকে এখানে আলাপ হচ্ছিল যে এলএনজির বিষয়টি, যে আমাদের এই এলএনজি দিয়ে করলে আমাদের এটি কতটা বাস্তবসম্মত বা কতটা যুক্তিযুক্ত। কিন্তু আপনাকে তো একটি বিষয় আপনি যখন সমালোচনা করবেন তখন কিন্তু আপনাকে অল্টারনেটিভটিও চিন্তা করতে হবে, যে আমাদের এত অল্টারনেটিভটি কী ছিল, আপনি অল্টারনেটিভটি কী ছিল। যেমন আজকে এখানে মোহাম্মদ হোসেন সাহেব যে আলোচনাটি করলেন যে অবশ্যই এটির অল্টারনেটিভ হলো কি ক্লিন এবং গ্রিন এনার্জির দিকে যাওয়া, রিনিউয়েবলের দিকে যাওয়া। কিন্তু রিনিউয়েবল এবং গ্রিন এনার্জিতে এমন না যে আপনি 6 মাসের মধ্যে তৈরি করে ফেলতে পারতেছেন। আজকে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি ইনশাল্লাহ আশা করি যে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা 1200 ওয়াটের একটা সাপোর্ট, মেগাওয়াটের একটা সাপোর্ট পাচ্ছি। সেকেন্ড ইউনিটটি চালু হতে কিন্তু আমাদের 27-28 সাল চলে যাচ্ছে, তার আগে তো আর পাচ্ছি না। ঠিক আছে, তার মানে ক্লিন এনার্জি 2400 মেগাওয়াট পেতে হলে টোটালি, যেটি পেলে আমাদের প্রায় ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে, যদিও এর মধ্যে আবার চাহিদা বেড়ে যাবে। রিনিউয়েবলস এর ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের সোলার থেকে একটা 600 মেগাওয়াটের মতো পাচ্ছি। আমাদের নেপালের সাথে কিন্তু প্রায় ফাইনালি হয়ে গেছে যে ওখান থেকে জলবিদ্যুৎ যে আমরা আমদানি করব, এটি যখন একবার আমদানি শুরু হয়ে গেলে আমাদের কিন্তু এভিনিউটা ওপেন হয়ে গেল ভুটান এবং নেপালের সাথে, তখন হয়তো আমরা আরও বেশি পরিমাণ জলবিদ্যুৎ আমরা ইম্পোর্ট করতে পারবো, যেটি অবশ্যই এলএনজি বা অন্যগুলোর থেকে সাশ্রয়ী হবে এবং পরিবেশ বান্ধব হবে। তার ফলে তখন আমাদের অনেকটা সহনীয় পর্যায়ে আসবে। কারণ বাস্তবতা যেটা হলো যে গ্যাসের ওপরে নির্ভর করে আমাদের এটি কিন্তু একদম লং টার্ম সাস্টেনেবল হবে না। নিশ্চয়ই, কিন্তু তানভীর শাকিল জয়, যে ঘটনা হচ্ছে সেগুলো পরিকল্পনার অংশ। কিন্তু যখন আপনি মানুষকে বলতে যাবেন যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে 1-2 বছর 3 বছর বা কত বছর লাগবে সেটা ঠিকও নাই। হ্যাঁ, আমাদের এগুলো পরিকল্পনার অংশ, আমরা কোথা থেকে পাবো? এলএনজি নিয়ে আপনারা যে ভাবেন যে এটা সবচেয়ে ভালো হবে, 2018 সালে যখন এলএনজি নিয়ে এরকম চিন্তা ভাবনা করা হয়েছিল তখনও কিন্তু বিশ্লেষকরা বলেছিলেন যে দাম এখন পড়তি মনে হচ্ছে কমে আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারবো, গ্যাসটা উৎপাদন করতে পারবো, কিন্তু এটা আসলে বিশ্ব বাজারের উপর কখনোই নির্ভর করা যায় না, কারণ সেটা ডলারের দামের উপর সমস্ত কিছু নির্ভর করে। এবং তাই হয়েছে, আমাদের হাতছাড়া হয়ে গেছে, কারণ ডলারের প্রাইস বেড়ে গেছে। এলএনজি এখন আমাদের হাতছাড়া, কারণ এত দাম। কিন্তু সব সময়ের জন্য তারা বলে এসেছে যে আমাদের দেশের গ্যাস কূপগুলোর জন্য যদি আমরা সেগুলোর থেকে উত্তোলন, সরবরাহ, নতুন গ্যাস কূপ আবিষ্কারের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, এগুলো বহু পরিকল্পনা 2009 সাল থেকে হয়ে উঠেছে, কিন্তু সেই বিষয়ে আমরা আসলে তেমন তৎপরতা দেখাইনি যতটা তৎপরতা দেখিয়েছি এলএনজি আমদানির ক্ষেত্রে। এই অভিযোগ কি আপনারা নিতে চান না? না, এই অভিযোগটি পুরোপুরি সঠিক নয়। যে আজকে এলএনজির যে বিষয়টি রয়েছে সেটি তুমি আসছি, তার আগে আমি যেটি বলছি যে দেখুন, গ্যাস কূপ খনন, নতুন গ্যাস কূপ খনন, যেগুলোতে পরিত্যক্ত হয়ে গেছিল সেগুলোকে পুনঃ খনন করা, এই বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই 2009 সাল থেকে চলমান আছে। এবং কিছু কিছু কূপ যেগুলো পরিত্যক্ত হয়ে গিয়েছিল সেগুলো থেকে কিন্তু গ্যাস উত্তোলনও করা হচ্ছে। আবার এর মধ্যে অনেক গ্যাস কূপ যেগুলো থেকে আমরা আশা করছিলাম যে গ্যাস নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যাবে, সেগুলো কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। এখন কিছু কিছু বিষয় কিন্তু একদম আউট অফ দ্য হ্যান্ড, আপনি জানেন না, ঠিক আছে? সুতরাং এইটি কিন্তু বলা যাবে না যে সরকারের গ্যাসের কূপ খনন বা এই গ্যাস উত্তোলনের ক্ষেত্রে অনীহা ছিল বা ঘাটতি ছিল। হ্যাঁ, হয়তো আমরা যে প্ল্যান করেছিলাম 100% এক্সিকিউট হয় নাই, কিন্তু দেখুন সরকার কিন্তু ডাইভার্সিফিকেশনের বিষয়টি তখনই চিন্তা করেছিল। এলএনজির বিষয়টি চিন্তা করেছে কেন? কারণ আপনি তো জানেন যে একটি পর্যায়ে যেহেতু আপনারা সেই গ্যাস রিজার্ভ থাকবে না, তখন তাহলে আপনি কি করবেন? আজকে এই যে দেখুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু অনেক সমালোচনা করে। আজকে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রই কিন্তু একসময় আমাদের সেভিয়ার হয়ে যাবে, যখন সেকেন্ড ইউনিটি হবে, আপনি যখন 2400 মেগাওয়াট পাবেন। ঠিক আছে, আজকে যেমন কথার কথা বলা যায় সব থেকে কম খরচে আপনি কি দিয়ে করতে পারবেন? কয়লা দিয়ে করতে পারবেন। আপনি কি কয়লা উত্তোলন করে এখন করতে পারবেন? পরিবেশের যে
প্রশ্ন চলে আসে, কিন্তু আমাদের পরিবেশ বিদ্যুৎ কেন্দ্র দূষণের করে- যে বিষয় চলে হ্যাঁ, আসে, হ্যাঁ। আপনি তো ইচ্ছা করলেই এখন একদম ওপেন পিট মাইনিং করে কয়লা উত্তোলন করে, বাংলাদেশে কিন্তু সেই বাস্তবতা রয়েছে, আপনি কিন্তু করতে পারেন, করলে কিন্তু অনেক সংকটের সমাধান হয়ে যায়, কিন্তু সরকার তো সেই দিকে যেতে পারছে না। সুতরাং অনেক কিছু তো থাকে যেগুলো হয়তো পরিকল্পনা করলেও পরিকল্পনা ব্যাহত হয়। সুতরাং সেখানে আমরা অল্টারনেটিভ কোন দিকে যাচ্ছি সেটিও আমাদেরকে চিন্তা করতে হবে। নিশ্চয়ই, কিন্তু তানভীর শাকিল জয়, যে কথাটা এই সরকারের আমলে যদি সবচেয়ে বেশি ক্রেডিটের জায়গা নিশ্চয়ই অবকাঠামোগত জায়গায় আছে, কিন্তু তার বাইরে বিদ্যুতে একটা নিরবিচ্ছিন্ন অবস্থা আনা এবং বিদ্যুৎ ক্ষেত্রে একটা অভাবনীয় সাফল্যের কথা সবসময় বলা হয়ে থাকে, জি। এবং সেটি সম্ভব হয়েছে আমাদের গ্যাসের জন্য একই সাথে বলা হয়েছে। শুধু গ্যাসের জন্য না, হ্যাঁ, পরিকল্পনা এবং এলএনজি আনা diverse হয়েছে সব সবকিছু রকম সহ ফুয়েলের কারণেই হয়েছে। হ্যাঁ, সব ধরনের ফুয়েলের কারণে আনা হয়েছে, কিন্তু সেটা নির্ধারিত সময় চলার পরে যদি সেটা এমন জায়গায় পিছিয়ে পড়তে হয় যে সেই সাধুপথটাও আর দেওয়ার কোনো সুযোগ থাকে না। যখন গ্যাস আপনার দরকার, আপনার 10 বছর পর গ্যাসের কতখানি মজুদ থাকবে, আমরা কোথা থেকে গ্যাস পাবো, এলএনজি আমরা আনতে পারবো কিনা, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে এখনো পর্যন্ত পেট্রোবাংলা 23,000 কোটি টাকা বাকি। আমি 23,000 কোটি টাকা যদি উদ্ধার করতে পারতাম তাহলে আমি এলএনজি আনতে পারি, আমি বকেয়া পরিশোধ করতে পারি, আমরা উদ্ধার করতে পারি না। কাদের কাছে এগুলো? বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বেশিরভাগই হচ্ছে সচিবদের আওতায়, তাদের মালিকানায়, তারা হচ্ছে সেখানকার পরিচালক, ডিরেক্টর। তাহলে আপনি কেমন করে সেই টাকা উদ্ধার করবেন, কেমন করে এলএনজি আনবেন? সব যদি একটা দুষ্ট চক্রের মধ্যে ঘুরতে থাকে তাহলে আমরা চেষ্টা করে যাচ্ছি, এটা না, আসলে এখানে চেষ্টা হয় কিনা? আপনি যে কথাগুলো বলেছেন সেগুলোর বেশ কিছু সত্যতাও তো রয়েছে। এই যে আজকে এই অর্থগুলো নিয়ে না আসতে পারার ব্যর্থতাটা তো অবশ্যই আমাদেরকে নিশ্চয়ই। গ্রহণ করতে হবে। ঠিক আছে, আজকে এই যে বিশ্বে যে টালমাটাল পরিস্থিতি, যে কারণে জ্বালানি বাজার অস্থির হয়ে আছে, এর ফলে এটাকে কুশনিং দেওয়া যেত যদি আপনি যে অর্থের কথা বলছেন সেই অর্থগুলো যদি কিছুটা হলেও রিকভার করা যেত, হয়তো পুরোটা হতো না কিন্তু করা যেত। হ্যাঁ, এই ব্যর্থতাগুলো তো রয়েছে, এই ঘাটতিগুলো তো রয়েছে, যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের কিন্তু সব থেকে বড় সাফল্য হলো শতভাগ বিদ্যুতায়ন, এবং একটি সময়ে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎই দিয়েছি। হ্যাঁ, আমি দিয়েছি, সেটাই এটা কিন্তু বলছি। দীর্ঘ সময় হ্যাঁ, দিয়েছি, যে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ ছিল সেখান থেকে লোডশেডিং মুক্ত বাংলাদেশ হয়ে গেল। নিশ্চয়ই। ঠিক আছে, তারপরে এটি অবশ্যই আমি বলবো যে আমাদের জন্য তো একটা সেটব্যাক, যে আমরা এই বিভিন্ন কিছু কিছু ব্যর্থতা এবং কিছু কিছু আনফরসিন মানে সার্কামস্ট্যান্সেসের কারণে এরকম একটি জটিল অবস্থায় পড়ে গেছে। নিশ্চয়ই তানভীর শাকিল জয়, সেই সফলতাটা নিশ্চয়ই আপনারা ধরে রাখতে চান, মানে ক্রেডিটটাও আপনারা নিশ্চয়ই ধরে জি, রাখতে জি। চান, কিন্তু যে ঘটনাগুলো মাঝখানে আছে, আমি সেটাই বলছি, 15 থেকে 16টা জ্বালানির খাতের যে কোম্পানি আছে তার মধ্যে 8টাই জ্বালানি মন্ত্রণালয়ের কোনো না কোনো সচিবের আওতায়, মানে তিনি চেয়ারম্যান বা মানে কেমন করে এটা সম্ভব, এবং তারাই কেমন করে উদ্ধার করবে টাকা, আসলে উদ্ধার করবে কিনা, করে কিনা, আপনারা সেই খবর নেন কিনা, আমরা সেটাও জানি না। আমরা বিরতির পর ফিরবো সত্য জানতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনাতে আছি আসলে বিদ্যুতের এই দুষ্টচক্র থেকে বা গ্যাসের আমরা বের হতে পারবো কিনা। আমরা যে আলোচনাতে ছিলাম সেটা শুধুমাত্র আমাদের সংকটই আমরা বলতে থাকবো নাকি এটা সমাধানের দিকেও আমরা হাঁটি, তা জানার চেষ্টা করছি। আমাদের সাথে অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন আছেন, আমরা তার কাছে একটু যাই। ডক্টর ইজাজ হোসেন, আমরা তো অবশ্যই অর্থের ক্রাইসিসে ভুগি, আমরা আমাদের কূপ খননের ক্ষেত্রে আমাদের সংকট আছে, এলএনজির ক্ষেত্রে সব কিছু, কিন্তু মনুষ্য সৃষ্টি যে সংকটগুলা সেগুলোর দিকে আমরা কি আসলে নজর দেই ঠিকঠাক, যে কি হচ্ছে আসলে সেখানে? ধন্যবাদ। আমি ওটা উত্তর করার আগে একটু এফএসআরইউ সম্বন্ধে একটু বলে নিই, খুব অল্প। হ্যাঁ, এফএসআরইউগুলা এগুলা কিন্তু টেম্পোরারি, এগুলা কিন্তু কেউ ব্যবহার করে না পৃথিবীতে। হ্যাঁ, ওইভাবে আপনার যদি এমার্জেন্সি কিছু একটা লাগে আমরা এফএসআরইউ ব্যবহার করি, এবং হ্যাঁ, অনেক দেশে কমে যাচ্ছে সেটা। এটা কিন্তু ল্যান্ড বেস হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার সময় নাই ল্যান্ড বেসের জন্য, আমি তখন 2টা এফএসআরইউ আনলাম, বাট এই যে সময়গুলো পেলাম এর মধ্যে যে একটা ল্যান্ড বেস করব সেটা করি নাই। সো আপনি তো বুঝতে পারছেন। সো এখন এই যে রিমালের কথা বলছেন, হ্যাঁ, ল্যান্ড বেস হলে তো রিমালের প্রবলেম হতো না। হ্যাঁ। এই যে সমুদ্রে অনেকেই বলেছিল, দেখেন আপনি সমুদ্রতে ইভেন এত উত্তাল, ওখানে আপনারা ট্রান্সফারই করতে পারবেন না, অ্যাটলিস্ট তারা পেরেছে ওইটা, এবং কিন্তু অন্যান্য অনেক সমস্যা হবে। এবং বঙ্গোপসাগর সবচেয়ে ঘূর্ণিঝড় Yes, প্রবণ সাগর, ওইটা সাগর। সো তাহলে আমরা এই জিনিসটাকে ফেলে রেখেছি, ফেলে রেখে এখন এমন একটা অবস্থায় এসেছি যে আমাদের এফএসআরইউ শর্টেজ। এটা কিন্তু ল্যান্ড বেসড হলে, আগের থেকে ল্যান্ড বেসড হলে এটা 2000 MMCFD হতো, আজকে আমাদের বেশি সূত্রে। এখন এমনও কথা বলছে যে সরকার যে পরিকল্পনা দিয়েছে আরও 2টা এফএসআরইউ আসবে আর একটা এরিয়ে, তখন দেখা যাবে যে আমাদের এক্সেস ক্যাপাসিটি, এবং ওইটার জন্য আমাদেরকে বেশি পয়সা দিতে হচ্ছে। আরেকটা আমি বলি, ওনারা যে তেল ভিত্তিক কথা বললেন, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু 10 বছর পুরনো একটা জিনিস। এটা কিন্তু বাই নাও ওনাদের এই প্রবলেম সলভ করার কথা, কিন্তু দেখেন ওইটা কিন্তু জিএ রেখেছে। হ্যাঁ,
এত কিছু হয়ে যাচ্ছে এর মধ্যে, হ্যাঁ, কিন্তু ওই FSRU ওই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রেন্টাল, কুইক রেন্টাল, হ্যাঁ, ওগুলা কিন্তু চলছেই, ওগুলোর উপরেই ভরসা করে আমরা কিন্তু ওনারা যেটা যত কিছুই বলুক না কেন, ওনারা টোটাল সলিউশন যেটা দিয়ে আমাদের এটা নিরবিচ্ছিন্ন মানে কম দামে আমরা বিদ্যুৎ পাবো, সেটার ওনার ধারে কাছেও নাই। আমার মত, ওনারা ধারে কাছেও নাই। ওনারা চেষ্টা করে যাচ্ছে অফকোর্স, বাট ওনারা ধারে কাছেও নাই। কখন হবে আমি জানি না, 26-এর মাঝামাঝিও এগুলার সমাধান আমি দেখছি না, কারণ এর মধ্যে আবার আমাদের ডলার সমস্যাটা এসে গেছে। এখন আপনি বলছেন যে হিউম্যান রিসোর্সের ব্যাপারে আমি যেটা মনে করি, আমাদের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আমাদের হিউম্যান রিসোর্স যেটা ক্যাপাসিটি সাংঘাতিক খারাপ অবস্থা। কেন হয়েছে? ব্যাপেক্স এক সময় সাংঘাতিক রকমের ভালো একটা অর্গানাইজেশন ছিল, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এক্সপ্লোরেশনটা, হ্যাঁ, যেটা 10 বছর যে করি নাই, এটা যদি ঠিকমতো না কন্টিনিউ করি, তাহলে ওরা তো এমনই হবে, ঠিক না? ওদিকে কারোর মনোযোগ নাই, মনোযোগ নাই। এবং ওরা এমনও হয়েছে যে অনেকেই যারা ভালো ভালো চাকরি মিডল ইস্টে পেয়েছে, চলে গেছে, অন্যখানে চলে গেছে, সো ওইটা একদম জীর্ণ হয়ে গেছে। এর জন্য সবসময় আপনারাই বলেছেন যে ব্যাপেক্সকে কার্যকর করার জন্য আগে মনোযোগ দিতে, তাহলে আমাদের দেশে যতখানি আছে সেগুলো দিয়ে আমরা, কিন্তু হয়নি, শেষ পর্যন্ত হয়নি। এবং ওই কি বলে, ওদের যে একটা স্ট্রাকচার দরকার, যাতে করে ওরা যে একটা একদম অটোনমি দিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, ওরা এখনো যে কথা বলে, আমরা একটা কূপ খনন করার জন্য, একটা কিছু কেনার জন্য একটা ওই করতে হয়, পিপি লিখতে হয়, করতে হয়, সেটা ইয়েতে যায়, তারপরে ওটা ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসার আগে এখানে কূপ স্টাক হয়ে বসে আছে, হ্যাঁ, আমি কিনতে পারছি না। এই রকম ম্যানেজমেন্ট দিয়ে তো হবে না। হ্যাঁ, কারণ এই পরিকল্পনার মধ্যে আমরা যদি দেখতাম আমি বাপেক্সকে একটু শক্তিশালী করব, বাপেক্সকে আমি নতুন করে সাজাবো, তাহলে আমাদের একটা জায়গা থাকতো যে আমরা ধারাবাহিকভাবে সমান্তরালভাবে সব দিকে তাকাচ্ছি। কিছু পারবে না, কিন্তু তাও ওরা এখন যা পাচ্ছে তার ডাবল ট্রিপল নিশ্চয়ই পারতো, কিন্তু সেটা নাই। আমরা একটু আসি পাওয়ার সেলের ডিজির কাছ থেকে, প্রকৌশলী মোহাম্মদ হোসেন। যে পরিস্থিতি আসলে চলছে, আপনি আশাবাদী, আপনি একটু আগেই বলেছেন যে আপনি অন্তত বিদ্যুৎটা একটা ঠিক জায়গায় রাখতে পারবেন, কিন্তু যখন সকল ধরনের জ্বালানি, প্রাথমিক জ্বালানিগুলি একটা সংকটের মধ্যে থাকবে, আপনি বিদ্যুৎটা ঠিক জায়গায় রাখার আশা কেমন করে করেন? আপনি তো পরিস্থিতি দেখছেন না। দেখুন, যে কথা বললাম যে আমরা আসলে যে এই আমাদের যে দেশীয় প্রাথমিক জ্বালানির উপর যে নির্ভরতাটা, সেটা আমরা ধীরে ধীরে কমিয়ে আনছি। যেটা বললাম যে ধরুন আমাদের কয়লার প্রকিউরমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে জ্বালানির বিভাগ বা দেশীয় কয়লার উপরে আমরা এই মুহূর্তে অন্তপক্ষে আমাদের নির্ভরশীলতা নেই। আমরা আমাদের যে নিউক্লিয়ার 2400 মেগাওয়াট কয়লা কেন্দ্রিক তারা করতে চায় না, তারা বলছেন এটা পরিবেশের তারা সবসময় এই অজুহাতটা দেয়। আপনার কি মনে হয়? না, এটা কিন্তু আমাদের সরকারের কয়লা, এটা কিন্তু আমদানি কয়লা দেশি কয়লা তো একই, মানে না, ওনারা অবশ্য যেই পরিবেশের কথা বলছে, নিজস্ব কয়লাটা উত্তোলন করার পরিবেশের কথা বলছে, অবশ্য ক্লাইমেট চেঞ্জের কারণে ওই পরিবেশের একটা অবজেকশন আছে, ওইটা অবশ্য সব দেশে যেটা হলো যে ধরুন আমার মনে হয় মুন্নি যেটা বলেছে, এটা একটা আছে, সেটা হলো যে আমাদের সরকারের কিন্তু নির্বাচনী ইশতেহারে ছিল সে কয়লা উত্তোলন এবং পরিবেশ সম্মতভাবে অবশ্যই সেটা উত্তোলন, এবং এখন কিন্তু একটা এনাবলিং একটা এনভায়রনমেন্ট যাচ্ছে। কারণ পোস্ট কোভিডে জ্বালানির সংকট হওয়াতে যেসব দেশ কয়লা উত্তোলন বন্ধ করে দিয়েছিল, তারা কিন্তু আবার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা রিওপেন করেছে। তো আমার মনে হয় উই ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন, এটা আমরা নিতে পারি। কারণ আমাদের তো আসলে শুধু তো জ্বালানির সংকট নয়, সংকট হলো এই যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। সুতরাং এটা আমরা যত আমদানি নির্ভর হব, তত আমাদের বৈদেশিক মুদ্রার উপর চাপটা বাড়বে। সেই কারণে ওটা থেকে আমাদের সরে আসা দরকার। আমরা যেটা বিদ্যুতের ক্ষেত্রে সেটাই ইনফ্যাক্ট করছি, যেটা বললাম আপনাকে, যে ধরুন আমাদের 2400 মেগাওয়াটের নিউক্লিয়ার আসতেছে, এরপরে সেকেন্ড ফেজ আরও 2400 মেগাওয়াটের আসবে। আমরা মাননীয় সংসদ সদস্য যেটা বললেন যে আমরা যে আন্তর্দেশীয় যে বিদ্যুৎ বাণিজ্য, সেটা আমরা জোর দিচ্ছি। আমরা আবারও বলি এগুলি কিন্তু পরিকল্পনা না, পরিকল্পনা নয়। আমি যেটা আপনাকে বলি এটা দৃশ্যমান। যেমন ধরুন আমরা আগামী আশা করছি যে 27-28 তারিখেই আমরা আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা নেপাল যাচ্ছি, এবং প্রথম এটা এই উপমহাদেশে কিন্তু বাইল্যাটারাল ট্রেড আছে, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের, ভারতের সাথে ভুটানের, কিন্তু ত্রিদেশীয় কিন্তু বিদ্যুৎ বাণিজ্য নিয়ে আমরা প্রথম নেপালের সাথে 40 মেগাওয়াট, যদিও ইটস নট এ বিগ
চাঙ্ক, কিন্তু এটা একটা যে বললাম নতুন একটা দ্বার উন্মোচিত হবে এবং প্রাথমিকভাবে সেটা শুরু করবেন। সেগুলো সেটা কবে আমাদের গ্রিডে যুক্ত হবে এই 40 মেগাওয়াট? এই 40 মেগাওয়াট খুব, কারণ আমাদের সবকিছু আছে, শুধু চুক্তি হলে এই 1-2 মাসের মধ্যে সেই তার মানে আপাতত ছোট হলেও একটা আমরা আশা দেখছি যে তারপরে যেমন ধরুন যেটা বললাম যে আমরা ক্লিন এনার্জির দিকে আদার দেন নিউক্লিয়ার আমরা আমাদের সোলার উইন্ড এগুলোর দিকে আমরা জোর দিচ্ছি। সো আপনি যে আপনার যে প্রশ্নটা সেটাতে কিন্তু আমরা বের হওয়ার চেষ্টা করতেছি। আমার মনে হয় প্রসার ইজাজ যেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মানে শুধু রেন্টাল কুইক রেন্টাল নয়, ওগুলো কিন্তু আমাদের অলরেডি ফেজ আউট, কারণ আমাদের যেহেতু গ্যাস বা অন্যগুলোর যেহেতু সংকট রয়েছে, সেই কারণে আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করি। দ্যাট ডাজন্ট মিন যে এগুলি রেন্টাল কুইক রেন্টাল বেসে, সেটা তা না। তানভীর শাকিল জয়ের কাছ থেকে আমি যে আলোচনাটাতে রেখে গিয়েছিলাম যে আমরা যে এই টাকাগুলি পাওনা টাকাগুলি যদি বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে উদ্ধার করতে পারতাম নানা আঙ্গিকে, অর্থই তো সবচেয়ে গোড়ার কথা, আমরা অনেক দূর এগোতে পারতাম। এই যে ঘাটে ঘাটে আমাদের সব কিছু আটকে যাওয়া এবং আমলাদের কাছে এত এত বিতরণ কোম্পানি সব আমরা দিয়ে রেখেছি, একজনই 6টা কোম্পানির চেয়ারম্যান, এটা ঠিক কেন? মানে না, এখন ধরেন তারা তাদের পদাধিকার বলে কোন কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারেন বা এটা কিভাবে পরিবর্তন করা যেতে পারে সেই ব্যাপারে আমি হয়তো এখনই ডিরেক্ট মন্তব্য আপনাকে করতে পারবো না। আমি সংসদ সদস্য হিসেবে শুধু আপনার কাছে একটা কথা জানতে চাই, যে হচ্ছে নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে, পর্যবেক্ষক হিসেবে কাজ করবে, তিনি যদি ওই কোম্পানির চেয়ারম্যান হন, তিনি কি পর্যবেক্ষণ করবেন? তাহলে তো একটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, এটা তো অবশ্যই সত্য। তাহলে সেটা কেমন করে হবে? বিষয়গুলো সুরাহা করা দরকার এবং সংসদীয় কমিটির একজন সদস্য হিসাবে আমি মনে করি যে সংসদীয় কমিটি হয়তো এই বিষয়গুলো অবশ্যই অন্ততপক্ষে মানে আমাদের মতামতটা আমরা দেব যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। আর অর্থ উদ্ধারের যে বিষয়গুলো আপনি বললেন, এই অর্থ উদ্ধার তো আসলে সত্যিকার অর্থেই গ্রাহক পর্যায়ে বেশি না, এটি হলো বড় বড় কর্পোরেশন, শিল্প কারখানা এখানে। এখন সেখানে অবশ্যই মানে সেখান থেকে এই অর্থগুলো উদ্ধার করা প্রয়োজন, কিন্তু আবার একইভাবে আপনিও বুঝতে পারেন, উপলব্ধি করেন যে কোভিডের পরে ব্যবসা বাণিজ্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তাদের যতটুকু প্রয়োজন হয়তো তার থেকে বাড়িয়েই বলছে, কিন্তু তারপরেও কিন্তু ওটি একটি মানে কার্যকারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে আমি তো ব্যবসাটা করতেই পারিনি বা আমি তো গ্যাসের অভাবে উৎপাদনটা করতেই পারছি না, যার ফলে অর্থটা আমি বকেয়াটা শোধ করবো কিভাবে। তো সামগ্রিক একটা আসলে মানে একটা কি বলবো জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে যে এটার কারণে ওটা হচ্ছে না, আবার ওটার কারণে এটা হচ্ছে না, হ্যাঁ, যার ফলে আমাদের সামগ্রিক জ্বালানি প্রেক্ষাপটে চাপ পড়ে যাচ্ছে। গ্যাসের ব্যাপারে যে কথাটি হচ্ছিল যে মোহাম্মদ হোসেন সাহেব যে কথাটি বলছিলেন যে আমাদের হয়তো গ্যাস সংকট সামনের দিকে আরো একটু সুরাহা হবে, তবে আমি যেটি মনে করি যে আলটিমেটলি একসময় বলা হতো না যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, এটা তো আসলে সত্য না। সুতরাং গ্যাস দিয়ে আলটিমেটলি সলিউশন হবে না। বঙ্গোপসাগরে গ্যাস কূপের অনুসন্ধান আমরা কেন শুরু করতে পারলাম না এখনো? একটা ভারত করলো, মায়ানমার করতেছে, সবাই করে, আমরা তো এত দূর পিছিয়ে নেই, আমরা অনেক দূর এগিয়ে গেছি সবকিছুতে, আমরা কেন শুরু করি না? হ্যাঁ, সেই বিষয়টিতে তো অবশ্যই ঘাটতি রয়েছে, সেটিতে তো ঘাটতি রয়েছে। যেমন বাপেক্সের কথা যেটি আসলো, যে সেটা আমরা প্রমো করে রেখে দিয়েছি, আরো বাড়ানো উচিত ছিল বা আরো ভালো হলে আমাদের জন্য হয়তো কিছুটা হলেও এই ক্রাইসিসটা আমরা মোকাবেলা করতে পারতাম। কিন্তু আলটিমেটলি যেটি মানে বলা হচ্ছে যে সেখানে কিন্তু আমাদের এই ক্লিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির দিকে ফোকাসটা বাড়াতেই হবে। আজকে যে এই যে নেপাল থেকে আমাদের 40 মেগাওয়াট বিদ্যুৎ আমরা হয়তো আগামী 2 মাসের মধ্যে পাবো, আমি কিন্তু মনে করি যে পরিমাণ কম হলেও এটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট। কারণ একবার আনতে পারলে যে মানে ট্রান্সমিশন বা যে মানে ট্রান্সফারটি শুরু হবে এই 40 মেগাওয়াট থেকে 400 মেগাওয়াট যেতে কিন্তু সময় লাগবে নিশ্চয়ই। কিন্তু আমার একটা কথা আছে, সেটা সুসংবাদ বটেই যে আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে, কিন্তু যা কিছু আমরা অন্য দেশের উপর নির্ভর করি না কেন, সেটা দিন শেষে এক সময় এটা আমাদের জন্য কষ্টকরই হয়ে দাঁড়ায়। সেটা আমদানি ক্ষেত্রে ডলার তো আমার লাগবে, আমাকে সেটা কম হোক বেশি হোক, আমি বাইরে থেকে হয়তো পাচ্ছি, কিন্তু আমার টাকাটা আসলে কোথা থেকে শেষ পর্যন্ত আসবে, সেই সংস্থানের কথা কি ভাবা হয় কিনা আমি শেষ মুহূর্তের বিরতির পর জানব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ছোট সময়ে আমরা একটু ছোট করেই জানতে চাই। আমি প্রথমে পাওয়ার সেলের ডিজির কাছে যেতে চাই, বিদ্যুৎ নিয়ে আসলে কোনো শঙ্কার জায়গা গ্রাহকের সামনে আছে কিনা ছোট্ট করে বলে দেবেন। আমি মনে করি আপাতত যেটা এটা অত্যন্ত সাময়িক, এটা কেটে যাবে, গ্রাহকদের সংখ্যার কোনো কারণ নেই। আমরা গ্রাহকদেরকে অতীতে যেভাবে একটা স্বস্তির অবস্থা রেখেছি, আমি মনে করি যদি কিছু লোডশেডিং করতো সেটা সহনশীলতা থাকবে এবং আমরা আমাদের বিকল্প ব্যবস্থার মাধ্যমে আমরা বিদ্যুৎ ব্যবস্থা আমরা
উন্নত করব, সেটাই আমাদের সেটা এই বছরের মধ্যে কি এই বছরের মধ্যে হবে, মধ্যে শেষ হবে, যেহেতু বর্ষা এই বছরের মধ্যে হবে। বর্ষা মৌসুম চলছে এবং তারপর শীত চলে আসবে, তার মানে না, আমরা তা তীব্র নয়, সংকটের তা মধ্যে নয়, পড়বো কারণ না, এমন আপনার কিছু। ধরুন অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার চাহিদা বেশি থাকে। অক্টোবরের বেশি চাহিদা কমে, যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে আমরা হয়তো ওই অ্যাডভান্টেজটুকুর নেয়ার দিকে চেষ্টা তাকিয়ে আছি, করতেছেন, সেটা নয়, সেটা নয়। কারণ আমাদের সামিটের যে সেটা মাননীয় সংসদ যে বললো না যে ইভেন ইফ নট এট দ্য এন্ড অফ দিস উইক, আই হোপ ইট উইল বি উইদিন দ্য নেক্সট উইক। তাহলে হলো কি, আমার যতটুকু শর্টেজ ওটা আমার ওটা পূরণ হয়ে যাবে। ডক্টর ইজাজ হোসেন, আপনার কি মনে হয় যে এর মধ্যে আসলে গ্রাহকের স্বস্তি দেওয়া যায় এমন পরিস্থিতিতে যাতে সরকার থাকে, এটা কি আপনার পরামর্শ কোনো আছে কিনা? না, দেখেন, কিছু কিছু জিনিস তো অ্যাকচুয়ালি এনার্জি সেক্টরের হাতের বাইরে, ঠিক না? যেরকম ডলারটা, হ্যাঁ, এখন এটা তো দেশের ওই ইকোনমিক সিচুয়েশনটা না ঠিক হওয়া পর্যন্ত তো ওনারা পারবেন না। তো ওইটার কারণে যতটুকু ওদের সমস্যা হয় সেটা আমাদেরকে তো মেনে নিতে হবে, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে ওনারা এই যে প্ল্যানিং যেটা করে সারা বছরের জন্য, হ্যাঁ, সেইখানে যেন উনি যেটা রিনিউয়েবল এনার্জির কথা বললেন, হ্যাঁ, ওনারা যেন আন্তরিক হয়, এটাই আমি ওনাকে বলতে চাচ্ছি। আমার কাছে কেন জানি একটা আন্তরিক মনে হয় না, কারণ আপনি দেখেন যে উনি যেটা বললেন 400-500 মেগাওয়াটের কথা বললেন, তো এই 400-500 মেগাওয়াট আমি কমপক্ষে 6 মাস দেখছি যে ওই জায়গায় পড়ে আছে, হ্যাঁ, এবং টেবিলে ফাইল আছে অনেক, যেটা অনেকে আবেদন করেছে, কিন্তু খুবই ধীর গতিতে এটা আগাচ্ছে। সো আমি মনে করি ওনারা যেটা বলেছেন যে আন্তরিক যেন হন ওনারা। আরেকটা জিনিস, এনার্জি এফিসিয়েন্সি, যেটা দক্ষতা বাড়ানো, এটা যেন ওনারা আরেকটু সিরিয়াসলি সব ইন্ডাস্ট্রি সবখানে যেন এটা। এই জায়গায় আমি একমত। আমার মনে হয় যে আমাদের এনার্জি এফিসিয়েন্সিটাকে আরো জোর দেওয়া উচিত, কারণ এটা আপনার আমাদের জন্যই দরকার। কারণ আমরাই যদি নিজেদের সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে আমাদের বাইরের দিকে বোধহয় এত তাকিয়ে থাকার সুযোগ নেই। আমরা দেশ হিসেবে অনেক দূর এগিয়েছি, এখন নিজেরা নিশ্চয়ই অনেক কিছু করতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে। 10,000 মেগাওয়াটের জায়গায় 9,000 মেগাওয়াট যদি করতে পারি, বেশি না, 10%, এটা তো চোখ বন্ধ করে দেয়। আমাদের রুমে যে বাতিগুলো আমরা অন রাখি, হ্যাঁ, ফ্যানটা এক রুমের থেকে চলে যায়, ফ্যানটা অফ করি না, অনেক রকম জিনিস আছে। এইটা 10% তো চোখ বন্ধ করে করা যায়। তো 10,000 মেগাওয়াটের জায়গায় 9,000 মেগাওয়াট লাগবে। আন্তরিকতার জায়গাটা আসলে সব জায়গা থেকে একসাথে লাগবে। তানভীর শাকিল জয়, গ্যাস সংকটের শেষ করতে চাই। পাওয়ার সেলের ডিজি বললেন যে বিদ্যুৎ সংকট আসলে এই কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, শুধু ওই সামিটের ইয়েটা আসার পর এলএনজি টার্মিনালটা। আপনার কি মনে হয় গ্যাস নিয়ে যে সংকটটা শেষ মুহূর্তে আপনার কাছ থেকে একটা সুসংবাদ শুনতে চাই? না, গ্যাস আর বিদ্যুৎ তো পারস্পরিক নির্ভরশীল, হ্যাঁ। তো গ্যাসের সংকটটি আশা করা যায় যে আগামী সপ্তাহে সহনীয় পর্যায়ে আসবে, শেষ কিন্তু হচ্ছে না, সহনীয় পর্যায়ে আসবে, এটাই তো বাস্তবতা। গ্যাস সংকটটা যখন সহনীয় পর্যায়ে আসবে, বিদ্যুৎ সংকটটাও সহনীয় পর্যায়টা বলতে কি বোঝায়? এখন সহনীয় পর্যায়ে বলতে আমি যেটা বলছি যে এখন ঢাকা থেকে এবং ঢাকার বাইরে তীব্র লোডশেডিং হচ্ছে, কিন্তু হ্যাঁ, এই লোডশেডিংটা কিছুটা কমে আসবে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, রাইট। এখন গ্যাসও পাওয়া যাচ্ছে না, তীব্র সংকট, সেটা সহনীয় পর্যায়ে আসবে। সহনীয় পর্যায়ে বলতে সংকট তো কিছুটা থাকবে, ঠিক আছে। এখন ধরুন আজকে কি বাস্তবতা হলো, আগামী বছরে আমাদের যখন একবারে 1200 মেগাওয়াট যখন মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের গ্রিডে চলে আসছে, তখন কিন্তু একটা বড় স্বস্তি আমরা পাচ্ছি। সো এইভাবে এটা বাস্তবতা যে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত একটা টাইমলাইন কিন্তু আমাদের ঠিক করতে হবে, যখন বিদ্যুৎ সেক্টর অন্ততপক্ষে আমি বলতে পারি যে একটা সহনীয় অবস্থা চলে আসবে, বেশ সহনীয়। লোডশেডিংটা অনেকটা কমে আসবে, কারণ আমরা জানি যে কি আমাদের ইমিডিয়েট সলিউশন আসছে। আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই যে দেখুন, আপনি যে কথাটি বলছিলেন যে আমরা অন্য দেশ থেকে আনছি, সেই দেশের সমস্যা হতে পারে, কিন্তু বাস্তবতা যেটা হলো, বর্তমান বিশ্বের জ্বালানি প্রেক্ষাপটে আপনাকে কানেক্টেড মানে জ্বালানি নির্ভরতাই হবে, এটি বাস্তবতা। বাংলাদেশ তার নিজস্ব মানে সেই রিসোর্স নাই যে বাংলাদেশ জ্বালানিতে একদম নিজস্ব রিসোর্স দিয়ে পুরোটা পারবে না, যেটি আছে এফিশিয়েন্ট ইউজ এবং সেটির সর্বোত্তম ব্যবহার করতে হবে, এবং একই সাথে আমাদের বিভিন্ন মানে নির্ভরতার বাস্কেটগুলোও বিভিন্ন হতে হবে, তাহলেই হবে। নিশ্চয়ই। এবং বলা হয়ে থাকে জ্বালানি খাতে আসলে যে পকেটগুলির কথা আমরা বলছিলাম, এবং ঘুরে ফিরে যে পাওনা আদায় হয় না, আমরাও পাওনা দিতে পারি না, সেই চক্রটা অন্তত ভাঙুক, তাহলে অর্থের সংস্থানটা আসলে ওইটাই আমাদের মূল জায়গা। কাজে আমরা জানতে পারলাম যে কিছুদিনের মধ্যে হয়তো সহনীয় পর্যায়ে গ্যাসের সংকটটা সমাধান হবে, এবং সামনের বছর নাগাদ এটা পুরোপুরি সমাধান হবে, সেই প্রতিশ্রুতি পাওয়া গেল। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সাথে থাকার জন্য।